যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত, এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এর গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান রেখে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা নির্বাহী আদেশে একেবারে চূড়ান্ত নিষ্পত্তি চাই না, আমরা বিচারিক প্রক্রিয়ায় তাদের একটা নিষ্পত্তি চাই। কারণ তারা গত 16 বছরে যেই গুম খুন মানবতা বিরোধী অপরাধ এবং গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল, তাতে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। কিন্তু সেই বিচারিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার জন্য এই একটা ট্রাইব্যুনাল দিয়ে এটা সম্ভব নয়। সেই কারণে আমরা মনে করি একাধিক ট্রাইব্যুনাল গঠন করা দরকার। একই সাথে এই গণহত্যার সাথে জড়িত ফ্যাসিবাদ এবং তার দোসর, এই যে আওয়ামী লীগের যে নাটবল্টু লেসপেন্সার ছিল, যে 14 দল এই ইনু মেননরা, এদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি এই যে জাতীয় পার্টি আজকে জিএম কাদের সাহেব আস্ফলন করছেন, দেখি বিভিন্ন ধরনের মিটিং টিটিংয়ে সগর্বে ঘুরে বেড়াচ্ছেন। এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টি এরশাদ আওয়ামী লীগকে গত 16 বছর হৃষ্টপুষ্ট করেছেন। এই জাতীয় পার্টি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। জাতীয় পার্টির জিএম কাদের সহ শীর্ষ নেতাদেরকেও অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, আমরা এখান থেকে দাবি জানাই। এই আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি ওই 14 দলের নাট বল্টু সকলে আপনার নিবন্ধন বাতিল করতে হবে। নির্বাচন কমিশনের কাছে আমরা আগামীকালই এই বিষয়ে আমরা তাদের সাথে আলাপ করবো এবং লিখিত অভিযোগ দেবো। এখন যেহেতু সরকার জনগণের আপনার দাবির প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই এবং সরকারকে জনগণের প্রতি দায়বদ্ধ থেকে রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে ক্ষমতা উপভোগ করা নয়, উপদেষ্টাদের হিরোগিরি নয়, উপদেষ্টাদের ক্ষমতার অপপ্রয়োগ নয়, এই বাংলাদেশকে পুনর্গঠনের জন্য, এই জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অনতিবিলম্বে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে শক্তিশালী করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আপনারা দেখেছেন এই সরকারের সাথে এই গণ অভ্যুত্থানের অংশীজনদের একটা দূরত্ব তৈরি হয়েছে অনেকগুলো কারণে। সরকারের উপদেষ্টাদের কথাবার্তা এবং গত 9 মাসেও কিছু কিছু উপদেষ্টার বিতর্কিত কর্মকাণ্ড, নিয়োগ বাণিজ্য দুর্নীতি, স্বজনপ্রীতি, এগুলো গণমাধ্যমে এসেছে। এই বিষয়গুলো ডক্টর ইউনূসকে সমাধান করতে হবে এবং সেজন্যই আমরা মনে করি যে সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, যারা বিতর্কিত কাজ করেছেন, অনতিবিলম্বে তাদেরকে সরিয়ে দিয়ে এই মেজর পলিটিক্যাল স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে সরকারের ভিত্তিকে শক্তিশালী করতে হবে। এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে নিয়ে কাজ করতে হবে। আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে আইবি ব্যক্তিগতভাবে ভালো মন্দ আমি সেই বিষয়ে যাচ্ছি না, সবচেয়ে বড় কথা তিনি তো আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন গত 16 বছর। আইবিকে যখন গ্রেপ্তার করতে গিয়েছে আপনারা নাটক লক্ষ্য করেছেন, নাটকের আপনার চিত্রায়ন দেখেছেন, সুন্দর অ্যাক্টিং। পুলিশ গ্রেপ্তার করতে গেছে, পুলিশ খোশ গল্প করছে, চা খাচ্ছে, কফি খাচ্ছে, আইবি সাজগুজ করে আপনার এই গ্রেপ্তারের জন্য বেরিয়ে আসছেন এবং এরই মধ্যে জনগণকে সংগঠিত হয়ে তার বাসার সামনে নারায়ণগঞ্জে মিছিল মিটিং করার সুযোগ দিয়েছেন। আর প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় ছিল। এগুলো কেন হয়েছে জানেন? এই সহজ সমীকরণ আপনাদেরকে মিলাতে হবে। এই আইবি সাবের হোসেন চৌধুরীদেরকে দিয়েই এই সরকারের কিছু কিছু উপদেষ্টারা রিফাইন আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছে। তাই আমরা বলছি উপদেষ্টাদেরকে, আপনারা এই সমস্ত নাটক করতে গেলে আপনাদের অস্তিত্ব কিন্তু থাকবে না। আইবিকে গ্রেপ্তারে কেন তাকে গ্রেপ্তার করতে গিয়ে এই নাটক করা হলো? কেন আইবির সমর্থকদেরকে এই মিছিল মিটিং করে এই পরিবেশ তৈরি করতে দেওয়া হলো? মানে দেখানো হয়েছে যে আইবি ইজ ভেরি পপুলার, তাই আইবিকে দিয়ে আমরা আওয়ামী লীগ রিফাইন করবো, আওয়ামী লীগকে নির্বাচনে দেব। সাবের হোসেন চৌধুরীর বিদেশি কানেকশন, তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের নেতা ছিলেন, সেই
এই কারণে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। এই সমস্ত ঘটনায় আমরা লক্ষ্য করছি কিছু আমাদের অ্যাক্টিভিস্টরা শুধু আসিফ নজরুল সাহেবকে আপনার দোষী সাব্যস্ত করছেন, কিন্তু প্রকৃত অর্থে এই জন্য যারাই অভিযুক্ত, সেটা আসিফ নজরুল হয়, অবশ্যই তার আমরা বিরুদ্ধে বলবো, কিন্তু আসিফ নজরুলকে শুধু একা টিগারে রাখলে আপনার টার্গেট করলে হবে না। প্রকৃত অর্থে যারা এই আওয়ামী পুনর্বাসনে জড়িত, গণহত্যাকারীদের রক্ষায় জড়িত, এই আওয়ামী লীগের দোসরদের ব্যবসা বাণিজ্য এখনো টিকিয়ে রেখেছে কোন কোন উপদেষ্টা, আমাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। এবং প্রধান উপদেষ্টা আমরা শুনেছিলাম সোমবার জাতীয় সংলাপ ডাকার কথা, আমরা জানি না আসলে জাতীয় সংলাপ তিনি ডাকছেন কিনা, কিন্তু আমরা আবারও বলবো এই সামগ্রিক পরিস্থিতিতে এই গণহত্যার বিচার, আওয়ামী লীগ সহ এই আওয়ামী লীগের দোসর 14 দলকে নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকারকে একটা শক্তিশালী রূপদান করার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান সহ সামগ্রিক বিষয়ে এই যে করিডোর নিয়ে আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা, কেউ কেউ বলছে যে সরকার অলরেডি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, অলরেডি এটা হয়ে যাচ্ছে। চট্টগ্রাম আপনারা দেখেছেন বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই আমরা জানি না শুধু আমরা লীগ নিষিদ্ধ হওয়ার বিষয় নিয়ে আছি, আর তলে তলে যে আরও দেশে অনেক কিছু হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়ে আমাদের কনসার্ন আছে কিনা। তাই আমরা এই বিষয়গুলো সামগ্রিক প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি। জাতীয় সংলাপে আলাপ আলোচনার পরে চট্টগ্রাম বন্দরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় শুধুমাত্র লীগ নিষিদ্ধ হওয়ার এই মূলা ঝুলিয়েই আমাদেরকে কিন্তু আমাদের প্রকৃত আপনার দৃষ্টি থেকে আমাদেরকে সরানো যাবে না। সরকারকে বিনয়ের সাথে বলতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের সহযোগী। আমাদের যত রক্ত ঝরেছে, যত ঘাম ঝরেছে, তার সিকি পরিমাণও আপনাদের ঘাম ঝরে নাই, রক্ত ঝরে নাই। আমরা যে কয়দিন রাজপথে রক্তাক্ত হয়েছি, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের, পান্ডা লীগের হামলার শিকার হয়েছি, ওই কয়দিন আপনারা রাজপথেও দাঁড়ান নাই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেন নাই। তারপরেও আমরা দেশের বৃহত্তর স্বার্থে আমরা আপনাদের সকলকে নিয়েই আমরা বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, আমরা এগিয়ে যেতে চাই। আপনাদেরকে আমরা নিরপেক্ষ একটা সরকারের দায়িত্ব দিয়েছি, কিন্তু আপনাদের কিছু কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। কাজী এই সরকারের উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকারের প্রতিও জনগণের পুরো আস্থা ফিরে আসবে না এবং সামনে নির্বাচন নিয়ে সংকট কাটবে না। তাই আবারও আমরা সামগ্রিক প্রেক্ষাপটে জাতীয় সংলাপের আয়োজন করার আহ্বান জানিয়ে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করছি। সকলকে ধন্যবাদ। তাদের মধ্যে আমরা মনে করি যে 2-4 জনের কর্মকাণ্ড ইতিমধ্যেই পত্রপত্রিকা এসেছে। তাদের নিয়োগ, বাণিজ্য, স্বজনপ্রীতি, দুর্নীতি এবং আরও 2-3 জন উপদেষ্টার নাম এসেছে যে তারা এই বিদেশিদের মধ্যস্থতায় একটা রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে রাজনীতি করার এবং নির্বাচনে সুযোগ দেওয়ার চেষ্টা করছে। এই বিতর্কিত উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত করে সরকার প্রধান ব্যবস্থা নেয়, আমরা সেটা সরকার প্রধানের কাছে দাবি জানাচ্ছি। একই সাথে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে জাতীয় স্বার্থে এই গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এটাকে জাতীয় সরকারে রূপদান করা হোক। সেখানে হয়তো এখান থেকে 2-4 জন বাদ যাবে, আরও নতুন করে যুক্ত হবে। এইভাবে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশীজনদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপ দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রায় 2000 শহীদ হয়েছে, 30,000 আহত যোদ্ধা, এখনো পর্যন্ত র্যাব, পুলিশ, বিজিবির 2000 এই খুনি অফিসারদেরকে গ্রেপ্তার করা পর্যন্ত হয়নি। এর পিছনে কি কারণ রয়েছে আমরা সেটি জানতে চাই। আইনি উপদেষ্টা বলেছিল পুলিশের মধ্যে 80% আওয়ামী লীগের দোসররা, ছাত্রলীগের সদস্য, আমি পরিবারের, তাদেরকে কেন শাস্তির আওতায় আনা হচ্ছে না সেই প্রশ্ন আমরা করছি। আমরা লক্ষ্য করছি আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত ধরা ছোঁয়ার বাইরে। শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের ধ্বংস করা যাবে না। শুধুমাত্র হাসিনা পালিয়ে গেলেও তার পুরো ফ্যাসিবাদী কাঠামো বিদ্যমান রেখে দেশ চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এভাবে চলতে থাকলে এই বিপ্লব যে কোনো সময় নস্যাৎ হয়ে যেতে পারে। প্রিয় সাংবাদিক ভাইরা, গণ অধিকার পরিষদ মনে করে এই অনভিজ্ঞ
উপদেষ্টা পরিষদের মাধ্যমে দেশের সংকট মোকাবিলা করা কোনোভাবেই সম্ভবপর নয়। এই জন্য গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে জাতীয় সরকার গঠনের আহ্বান করছে গণ অধিকার পরিষদ। আমরা এর আগেও বলেছি, সেই গণঅভ্যুত্থানের পরপরই বলেছি, এই সংকট মোকাবেলায় গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছে তাদের সকলের প্রতিনিধিত্বে সরকার। আমরা মনে করি রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার করতে হলে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হলো এই উপদেষ্টা পরিষদের সংস্কার, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন। সরকার যে কয়দিনই থাকুক না কেন, আমরা মনে করি এই সংকট মোকাবেলায় সরকার যদি আগামী 6 মাসও থাকে বা 8 মাস বা 10 মাস থাকে, এই সময়ের মধ্যেই জাতীয় সরকার গঠন করতে হবে অথবা উপদেষ্টা পরিষদের সংস্কার বা পুনর্গঠন করতে হবে। আরো দুঃখজনক, শহীদ পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি। সরকার এখনো শহীদ এবং আহতদের তালিকা তৈরির কাজ শেষ করতে পারেনি। সরকার প্রধান নিজেই বলেছেন এখনো পর্যন্ত রাষ্ট্র সংস্কারের কাজ তারা নাকি শুরুই করেনি। বিবিসি সাক্ষাৎকারে তিনি এই কথা বলেছেন। গণহত্যার বিচারে আমরা লক্ষ্য করছি সরকারের দীর্ঘ সূত্রতা, আর এই জন্য আমরা দাবি করছি দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পূর্ণ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে অবশ্যই 5টির অধিক ট্রাইব্যুনাল গঠন করতে হবে। যদি একটা ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের বিচার করতে 10 বছর সময় লাগে, তাহলে 10টি ট্রাইব্যুনাল গঠন করলে সেই বিচার 1 বছরের মধ্যে সম্ভব। কিন্তু ট্রাইব্যুনাল গঠনের সরকারের এই যে গড়িমসি আমরা লক্ষ্য করছি। আমরা মনে করি আওয়ামী লীগ যে অপরাধ করেছে দ্রুত সময়ের মধ্যে অবশ্যই তাদের বিচার সম্পন্ন করতে হবে। বিচার নিয়ে যত গড়িমসি হবে, টালবাহানা হবে, আওয়ামী লীগ কিন্তু তত ফিরে আসার সম্ভাবনা বাড়বে। সরকারের দায়িত্ব দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের অংশীজনদের সাথে দূরত্ব কমানো, অন্যথায় এই ধোঁয়াশা ও অনিশ্চয়তা দেশের জন্য কোনোভাবেই মঙ্গল বয়ে আনবে না। ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বিভাজন, আমরা লক্ষ্য করছি সরকারের সাথে রাজনৈতিক দল এবং গণঅভ্যুত্থানের যারা অংশীজন ছিলেন তাদের দূরত্ব। এই দূরত্ব দ্রুত সময়ের মধ্যে যদি সরকার না কমিয়ে আনে, তাহলে জাতীয় ঐক্য সংহতি এখনো পর্যন্ত যতটুকু রয়েছে এটাও ভেঙে পড়বে, এবং যত ভেঙে পড়বে তত আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা বাড়বে। পরিশেষে বলতে চাই, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। গণহত্যার বিচার পূর্ব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলবো, যেহেতু সরকার আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে, সুতরাং আর কোনো তালবাহানা নয়, আর কোনো দায় চিপানো নয়। আপনাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে, যাতে করে আওয়ামী লীগ কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্বপ্ন না দেখে। আন্দোলন করে এই সরকারকে বসিয়েছি, সুতরাং কেন যমুনা ঘেরাও করতে হলো, কেন সচিবালয় ঘেরাও করতে হলো, কেন গণ অধিকার পরিষদকে পল্টন মোড় অবরোধ করতে হলো, আমরা সেই প্রশ্ন সরকারকে রাখছি। সরকার কি তাহলে এইভাবে আমাদের আন্দোলন করতে হবে, রাজপথে নামতে হবে, প্রতিবাদ করতে হবে আর তারপরে দাবি মানবে? এটি সরকারের কাছ থেকে কোনোভাবেই প্রত্যাশিত নয়। ভুলে গেলে চলবে না, আবারও কেন ছাত্র জনতাকে রাজপথে নামতে হলো। আপনারা জানেন, গত 8 মে রাত 3টা 5 মিনিটে সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ দেশ ছেড়েছে। এই যে সরকারের সবুজ সংকেত, এই বক্তব্য এসেছে প্রায় অধিকাংশ গণমাধ্যমে। এই ঘটনায় রাঘব বোলদের বাঁচাতে 4 জন পুলিশের নিরপরাধ কর্মকর্তাকে প্রত্যাহার বা বদলি করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে তাদের বদলি আদেশ প্রত্যাহার করতে হবে এবং বুদোর পিণ্ডি বুদোর ঘাড়ে চাপানোর আওয়ামী চরিত্র থেকে সরকারকে বের হয়ে আসার আহ্বান জানাচ্ছে গণ অধিকার পরিষদ। প্রিয় সাংবাদিক ভাইরা,
এই যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন, এই আন্দোলন নতুন করে শুরু হওয়ার একমাত্র কারণ দামি রাষ্ট্রপতি হত্যা মামলার আসামি আব্দুল হামিদ সরকারের সবুজ সংকেত পেয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সহযোগিতায় দেশ ছেড়েছে। এর প্রতিবাদে মূলত আন্দোলন শুরু হয়েছে। সুতরাং এখন আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই যে আব্দুল হামিদ পালিয়ে গেল, এই ইস্যু কোনোভাবে যাতে আড়াল না হয়ে যায় সেজন্য আমাদের সোচ্চার থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখেছি বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম এসেছে। এক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা জানতে চাই। তার গাফিলতি নাকি সহায়তা ছিল, যেটাই হোক না কেন তিনি এর দায় কোনোভাবেই এড়াতে পারেন না। এখানে কজ অফ নেগলিজেন্স রয়েছে। সুতরাং তিনি কোনোভাবেই ওই পদে থেকে এর দায় এড়াতে পারেন না। দামি রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়ার ঘটনায় আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি এবং ঘটনার সুষ্ঠু তদন্তে সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন ও দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শুধুমাত্র আব্দুল হামিদই না, ওবায়দুল কাদের সহ দামি এমপিরা কিভাবে পালিয়ে গেল, কেন এসব ঘটনার সরকারের কোনো সুষ্ঠু তদন্তের উদ্যোগ নাই। এক্ষেত্রে সন্দেহ থেকে যায় আব্দুল হামিদের মতন আওয়ামী লীগের দামি এমপি মন্ত্রীদের সরকার সেফ এক্সিট দিয়েছে কিনা। ইতিমধ্যে কিন্তু সেই সন্দেহ সংশয় রয়েছে। ওবায়দুল কাদের 3.5 মাস বাংলাদেশে নিরাপদে ছিল, তাকে কেন গ্রেফতার করা হয়নি? কেন আওয়ামী লীগের দামি এমপিরা, কেন 14 সালের সেই ভুয়া এমপিরা, 18 সালের নিশিরাতের এমপিরা, কেন 24 সালের দামি মামি স্বামী এমপিরা গ্রেফতার হচ্ছে না? এবং তাদের অনেকে আমরা দেখতে পাচ্ছি যে লন্ডনে তারা আমোদ ফুর্তি করছে, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে, মাখামাখি করছে। কিভাবে তারা পালিয়ে গেল আমরা এটিও জানি। অভ্যুত্থানের পরে সেনা হেফাজতে 626 জন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টাকে আমরা প্রশ্ন করছি, আপনি দায়িত্ব নেওয়ার পরে কেন সেই তালিকা এখনো পর্যন্ত প্রকাশ করেননি? তাদের কয়জন গ্রেফতার হয়েছে আর কয়জন পালিয়ে গেছে, কাদের সহযোগিতায় পালিয়ে গেছে? আমরা তার জবাব চাই। এবং যারা পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, সেটা সরকারের সহযোগিতায় বা অন্য কোনোভাবে, আমরা এই পালানোর ঘটনায় সরকারের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করার আহ্বান জানাচ্ছি। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।